সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছি সামাজিক রীতিনীতি ও সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, এবং সেই অধ্যায়টা পড়তে আমরা বিভিন্ন ধরনের সামাজিক রীতিনীতি, মূল্যবোধ সেই সম্পর্কে আমরা জেনেছি, এবং মূল্যবোধগুলো এবং বিভিন্ন দেশের প্রবাদ বাক্যগুলো এবং সেই সাথে সেই সব প্রবাদ বাক্যের কী ধরনের মূল্যবোধ হতে পারে সেগুলো আমরা পড়েছি। এবং আমরা একটা গল্প পড়েছি, সেই গল্প থেকে অরিত্রের একটা গল্প পড়েছি, সেখান থেকে রীতিনীতি এবং মূল্যবোধ বের করার জন্য শিক্ষার্থীদেরকে বলা হয়েছে এবং সেই কাজটাও তারা কমপ্লিট করেছে। পরের পাঠটা হচ্ছে আমাদের নির্বাচন ও মূল্যবোধ, এবং এই পাঠের পরিপ্রেক্ষিতেই একটা গল্প দেওয়া ছিল, যেই একটা বিড়ালছানা মারা যাওয়ার একটা গল্প, যে প্রতিবেশীর একটা বিড়ালছানা মারা গেছে, সেখানে একজন শিক্ষার্থী দেখে এসেছে এবং যেই জন্ম নিয়েছে যে বিড়ালছানাটি সেটা রাস্তার পাশে ছিল, এবং গাড়ির ড্রাইভারের অসচেতনার কারণে সেই বিড়ালের বাচ্চাটা মারা গিয়েছে গাড়ির চাকার নিচে পড়ে। এবং সেই যে আমাদের চারপাশে এরকম অনেক প্রাণী আছে যারা সচেতনতার অভাবে মারা যাচ্ছে, এবং এই প্রাণীগুলোকে সংরক্ষণের দায়িত্ব নেওয়া দরকার। এই জন্য আমাদের নতুন করে কমিটি করা দরকার, এবং বিদ্যালয়ে সেক্ষেত্রে শিক্ষার্থীরা ঠিক করলো যে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটি গঠন করা হবে, এবং যেখানে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে তারা বিভিন্ন ধরনের কাজ করবে, এবং এই জন্য তারা কী করেছে, নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি, তাও এখন একটু অল্প আলোচনা সেটা করি। এবং যখন তারা নির্বাচনের সিদ্ধান্ত নিল, তখন তারা কী করেছে, দিন তারিখ ঠিক করলো, এবং সবার সাথে আলোচনা করার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটিতে কী ধরনের পদ প্রয়োজন এবং তার একটা তারা তালিকা তৈরি করে এবং করলো। এবং তোমাদের বইতেও কিন্তু একটা তালিকা দেওয়া আছে, এবং নির্বাচনে কে কোন পদে মনোনয়ন চায় তাদের নামের তালিকাও তৈরি করতে বলা হয়েছে। এবং যখন বইতে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, এবং সেই চার্টটা তো তোমাদেরকে কালকে পূরণ করা হয়েছে, কেমন? আচ্ছা, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যেই কমিটির মধ্যে যে পদের তালিকাগুলো থাকবে, সেটা সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এবং এখানে দেওয়া আছে যে বিভিন্ন ধরনের আরও সম্পাদক, যেমন পরিবেশ বিষয়ক সম্পাদক, তথ্য প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, এরকম। এবং সদস্যও দেওয়া আছে, সদস্য 1 জন 2 জন 3 জন, তুমি পারলে সেটাকে বাড়াতেও পারবে। এবং সেই কারণে তারা নির্বাচন করার জন্য এই কমিটিটা গঠন করলো, এবং তখন দেখা দিয়েছে যে নির্বাচন যখন করতে হবে, এই নির্বাচনের আয়োজন করবে কে, সেজন্য তাদের যে শিক্ষক ছিলেন সেই শিক্ষকের সহায়তায় তারা 3 সদস্যের একটা নির্বাচন করার জন্য 3 সদস্যের একটা নির্বাচন কমিটি তারা গঠন করলো। এবং এই নির্বাচন কমিটি কিভাবে তোমার গঠন করতে হবে সেই ধরনেরও তোমার তালিকা কিন্তু এখানে দেওয়া আছে, যে কিভাবে নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন তৈরি করতে হবে। এবং 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, এবং এরপরে নির্বাচন কমিশনার 1 2 এইভাবে করে তারা কমিটি ওইভাবে গঠন করবে। এবং এরপরে বলা হয়েছে যে নির্বাচনকে এবং যারা প্রার্থী হবে এদেরকে 3 দলে ভাগ করতে বলা হয়েছে। যারা প্রার্থী হবে, অনেকেই যারা ইচ্ছা করে তারাই কিন্তু প্রার্থী হতে পারে, এবং বিভিন্ন ধরনের স্লোগানের কথা বলা হয়েছে, বইতে দেওয়া আছে। দেখো 107 পৃষ্ঠায় দেখো যে আমরা প্রকৃতির সন্তান, তাই প্রকৃতির যত্ন নেব। এবং তোমরা তো অবশ্যই শুনেছ বা বুঝতেও পারো, যখন নির্বাচন আসে তখন কি বিভিন্ন ধরনের স্লোগান শুনতে পাও না, বিভিন্ন ধরনের গান স্লোগান কিন্তু মাইকিং করা হয়, এবং মাইকিং করার জন্য কিন্তু নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে। এরপরে আরও একটা স্লোগান দেখো, প্রতিটি পাড়া মহল্লা হবে বন্যপ্রাণীর অভয় আশ্রম, কেমন? এরপরে দেখো, অসহায় প্রাণীদের খাবার
চিকিৎসা সেবা ও আশ্রয়ের দায়িত্ব নেবে। অর্থাৎ বিভিন্ন প্রার্থী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কি ভোটারদের মনোযোগ আকর্ষণ করবে এবং বিভিন্ন ধরনের গান এবং স্লোগানের মাধ্যমে তারা ভোটারদেরকে তাদের ভোট দেওয়ার জন্য তারা আকৃষ্ট করবে। এবং এরকম তোমরা দেখতে পাও না যে নির্বাচনের সময়, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলোর সময় কিন্তু এরকম শুনতে পাও যে মাইকিং করা হয় না? আচ্ছা, এরপরে যাক এখন কি হলো, কমিটি গঠন হলো, নির্বাচন কমিটিও গঠন হলো। এরপরে কি আসবে, যখন নির্বাচনের দিন তারিখও ঠিক হয়ে গিয়েছে এবং নির্বাচন করতে হলে যেমন দেখো এখানে আরও কিছু স্লোগান আছে যে গাছ আমাদের অক্সিজেন প্রদান করে, তাদের রক্ষার দায়িত্ব নেব, আমরা প্রকৃতির সন্তান তাই প্রকৃতির যত্ন নেব। এটা তো হ্যাঁ, প্রতিটি পাড়া মহল্লা এলাকা হবে বন্যপ্রাণীর অভয়াশ্রম। এভাবে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বা পোস্টার তারা তৈরি করবে। এরপরে যখন ভোটের দিন যখন ঘোষণা করা হয়ে গিয়েছে কখন সেই নির্বাচনটা হবে এবং এটা কিসের নির্বাচন, আমরা যেই পড়াটা পড়তেছি সেটা কিসের নির্বাচন? প্রকৃতি সংরক্ষণ। আচ্ছা, তো এখানে এই নির্বাচনের জন্য কিন্তু তোমার নির্বাচনী আচরণবিধি কিন্তু দেওয়া আছে, বইতে দুই একটা দেওয়া আছে তোমার। রোল 35 এসেছ? 35কে ডাকে যাও। তো সেই ক্ষেত্রে তোমাকে যে আমাদের জাতীয় নির্বাচন বা স্থানীয় পরিষদের যে নির্বাচনগুলো হয়ে থাকে সেইখানেও কিন্তু আচরণবিধি আছে না? যাচ্ছে তাইভাবে তুমি প্রার্থীরা কিন্তু তাদের মন মতো চলতে পারবে না এবং মন মতো চলতে গেলে কি হবে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সেই জন্য আমাদেরকে নির্বাচনী আচরণবিধি দেওয়া আছে। এখন এখানে দেখো 3টা দেওয়া আছে, আমরা আরও কিছু নির্বাচন আচরণবিধি দেখো। প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি। প্রথমে কি করতে হবে, এমনভাবে প্রচারণা করতে হবে যাতে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত না হয়। এবং এই নির্বাচনটা কোথায় হবে? এই নির্বাচনটা আমাদের বিদ্যালয়ে হবে এবং 7ম শ্রেণীকক্ষে এই নির্বাচনের জন্য আমরা যেই কি প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির নির্বাচন, অর্থাৎ প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য কে কি কোন দায়িত্ব, প্রকৃতি এবং প্রাণী ওদেরকে সংরক্ষণ করার জন্য। এবং তোমরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথেও কিন্তু প্রকৃতি এবং প্রাণী বিভিন্ন ধরনের প্রাণীর সাথেও কিন্তু তোমাদের দেখা হয়। যেই ক্ষেত্রে এখানে যে গল্পটা পড়েছি সেখানে একটা বিড়াল ছানার গল্প আমরা পড়েছি, যে সেই রাস্তায় পড়ে অসচেতনতার কারণে সেটা একটা গাড়ির নিচে চাপা পড়ে এবং সেগুলোকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই কমিটি। তো আচ্ছা, এমনভাবে প্রচার করতে হবে যাতে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত না হয়। বুঝতে পেরেছ? যে তোমার শ্রেণী কার্যক্রম যাতে বিঘ্নিত না হয় এবং পার্শ্ববর্তী, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস থাকে, সেই ক্ষেত্রে অন্যদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং এই তোমার কার্যক্রমটা হবে তোমার এই বিষয়েও, পরবর্তী ক্লাসে হতে গেলে তখন সমস্যা হবে। আচ্ছা, নির্ধারিত জায়গার বাইরে পোস্টার লাগানো যাবে না। তোমাকে তোমার শিক্ষক বলে দেবে কোথায় পোস্টার লাগাতে হবে, কোথায় লাগাতে হবে না। এবং প্রত্যেক শিক্ষার্থী এবং কেবল একটি করে ভোট দিতে পারবে। একজনে কয়টা করে ভোট দিবে? মানুষ একজন, ভোট কয়টা? যদি একের অধিক দেওয়া হয় সেক্ষেত্রে কি হয়, সেটা কি ঠিক? নীতি নৈতিকতা বিবর্জিত এবং সেটা জাল ভোট হয়ে যায়। এবং যাতে জাল ভোট না হয় সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আঙুলের মধ্যে কি দেওয়া হয় যখন ভোট, তোমরা ভোট দিতে পারো নাই, বাট দেখেছ, তোমাদের সেই বয়স হয় নাই, বাট তোমরা সেটা কিন্তু দেখেছ। তোমাদের মা চাচিরা যখন ভোট দিতে যায় তখন কিন্তু শনাক্তকরণ সেখানে শিট আছে, তার নাম, স্বামীর নাম, বাবার নাম, মায়ের নাম, ভোটার আইডির নাম্বার, তার গ্রামের নাম, সব কিছু, তার ছবি, সব কিছু কিন্তু দেওয়া থাকে। এবং সেই ক্ষেত্রে একজনে একাধিক ভোট দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরটা দেখো, নির্বাচন সংক্রান্ত আইন কানুন বিধিবিধান অবশ্যই সকলকে মেনে চলতে হবে। এবং নির্বাচন সংক্রান্ত যেই ধরনের নির্বাচন কমিশন কর্তৃক যেই ধরনের আইনগুলো আছে সেগুলো অবশ্যই সকলকে মেনে চলতে হবে। প্রত্যেক প্রার্থী
প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এবং প্রতিপক্ষের কোনো সভা শোভাযাত্রা বা প্রচারে কোনো রূপ বাধা দেওয়া যাবে না। ভোট কি প্রার্থী কি একজন হবে? প্রার্থী অনেকেই হবে। সেই ক্ষেত্রে তুমিও একজন প্রার্থী বা আরেকজন ওদের সাথে কথা বলতেছে, যে ইমপ্রেস করতেছে, আমাকে ভোট দিলে আমি এই করব সেই করব ও এইভাবে, তখন তুমি কি ওইখানে গিয়ে বাধা দিতে পারবে? বাধা দেওয়ার সুযোগ আছে, সেই আইন আছে। এবং এই ধরনের কাজ করা যাবে না, এবং কাজ করলে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে, এবং এই ধরনের কাজ করলে সমাজে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেই বিষয়ে আইনও রয়েছে, এবং সেটা করা যাবে না। আসো, একজন প্রার্থীর পোস্টার ও লিফলেটের উপর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ও লিফলেট লাগানো যাবে না। একজন লাগিয়েছে লিফলেট বা পোস্টার লাগিয়েছে ভোটারদেরকে ইমপ্রেস করার জন্য, বা বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এরা লাগিয়েছে, এবং সেটার উপর দিয়ে কিন্তু আরেকজন লাগাতে পারবে না। আচ্ছা, এরপরে 7 নাম্বার দেখো, বিদ্যালয়ের দেওয়ালে সকল প্রকার লেখা থেকে বিরত থাকতে হবে। বিদ্যালয়ে তুমি কোনো দেওয়ালে লিখতে পারবে না, বাট পোস্টার লাগাতে পারবে, এবং সেই পোস্টারটা কোথায় লাগাবে সেটা তোমার যে টিচার, ক্লাস টিচার, যে বিষয়ে শিক্ষক, সেটা উনি বলে দেবে। আচ্ছা, ধর্মানুভূতিতে আঘাত প্রদান করে এরকম বক্তব্য দেওয়া যাবে না। আমরা সবাই মিলেমিশে বাস করি না, এবং বলা হয়েছে যে সবাই সবার সাথে মিলেমিশে কাজ করা, এই রীতিনীতি, এই সামাজিক রীতিনীতি, এটা মূল্যবোধ কিসের মধ্যে পড়ে? সম্প্রীতি। মূল্যবোধ কিসের মধ্যে পড়ে? সম্প্রীতি। এবং একটা বাগানে শুধু গোলাপই ফুটে রইল, ভালো লাগে? আরও অন্যান্য ফুল থাকলে ভালো লাগে না? তাইলে বৈচিত্র্য, সব জায়গায় বৈচিত্র্য, অনন্যতা সত্যিই সুন্দর, এবং প্রত্যেক দেশে এইভাবে কিন্তু সব ধর্মের লোক বাস করবে। প্রত্যেক দেশে যেই ধর্মের লোক বাস করুক, সবাই কিন্তু সেখানে বসবাস করবে শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির মাধ্যমে সেখানে থাকবে। এবং বলা হয়েছে যে কারো ধর্মানুভূতিতে আঘাত করে এইরকম কোনো বক্তব্য দেওয়া যাবে না। তাইলে আমাদের এই নির্বাচনী আচরণবিধিতে এগুলো কিন্তু আছে। এরপরে দেখো 9 নাম্বার, কোনো প্রার্থী ভোট কেন্দ্রে ঘোরাফেরা করতে পারবে না, এবং যখন ভোটের দিন কিন্তু কেন্দ্রের মধ্যে প্রার্থী থাকতে পারবে না। উনি ওনার ভোটটা দিয়ে কেন্দ্রের বাইরে চলে যেতে হবে, কারণ ভোট কেন্দ্রে থাকলে যেই ভোটাররা আসবে ভোট দেওয়ার জন্য, তিনি কোনোভাবে ইশারা ইঙ্গিতে ওনাকে কিন্তু কী করতে পারবে না, ইমপ্রেস করতে যাতে না পারে, বা ওনার ইয়েতে নিতে না পারে। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবশ্যই সেগুলা করতে হবে, এই আচরণবিধিগুলা মেনে চলতে হবে। আচ্ছা, এরপরে সর্বশেষ হচ্ছে যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত কোনো প্রার্থী কোনো ব্যক্তিকে প্রকাশ্যে বা গোপনে চাঁদা বা অনুদান প্রদান করতে পারবে না। চাঁদা বা অনুদান অর্থাৎ কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না। কি করা হয় যে আমি আপনাকে অত টাকা দিচ্ছি, আপনি ভোটটা আমাকে দিবেন, কেমন, এরকম কিন্তু করা যাবে না। এবং এই আচরণবিধিগুলো লঙ্ঘন করলে কি হবে? তাকে আইনের আওতায় তাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমরা আমাদের প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির নির্বাচনে যে আচরণবিধিগুলো সবাই আমরা জানতে পেরেছি সবাই? একটু কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমরা যে প্রকৃতি এবং প্রাণী যে সংরক্ষণ করার জন্য যে সচেতন হতে হয়, সেজন্য কি করা হয়েছে, নির্বাচনের জন্য একটা কমিটি করা হয়েছে। এরপরে নির্বাচক মণ্ডলী গঠন করা হয়েছে। এরপরে নির্বাচনের বিভিন্ন ধরনের স্লোগান, পোস্টার, এগুলোর কথা বলা হয়েছে। এবং এর পরবর্তীতে কি করা হয়েছে, আমাদেরকে নির্বাচনের জন্য যে আচরণবিধিগুলো সেগুলো অবশ্যই পালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শ্রেণী কার্যক্রম আজ আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।